রামেশ্বরম আসবেন ভাবছেন, কিভাবে আসবেন, কিভাবে কম খরচে পরিবার নিয়ে এই ট্রিপটা আপনারা করবেন, এই সমস্ত তথ্যই খুঁজছেন তাই তো? আমিও খুঁজেছিলাম জানেন তো, কিন্তু কিছু পাইনি। তাই তো নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি এসে আপনাদের ঘুরে দেখাবো এই সমস্ত জায়গা। তাহলে ট্যুর প্ল্যানটা একবার সাজিয়ে দিই আপনার জন্য। রামেশ্বরম ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের একটা ছোট্ট শহর, যেখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ এবং আমাদের 4 ধামের এক ধাম। আমাদের আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই রামেশ্বরম পৌঁছে মন্দির দর্শন করবেন, আর তার সাথে সম্পূর্ণ রামেশ্বরমটা কিভাবে ঘুরে দেখবেন, সেই সমস্ত কিছু। কলকাতা থেকে সরাসরি রামেশ্বরম যাবার সেরকম কোনো ব্যবস্থা আজ পর্যন্ত তৈরি হয়নি, তাই আপনাদের হয়তো বা ভায়া চেন্নাই বা হয়তো ভায়া মাদুরাই হয়ে রামেশ্বরম যেতে হতে পারে। এই ক্ষেত্রে আমি বেছে নিয়েছিলাম চেন্নাই রুটটি। কলকাতা থেকে চেন্নাই পৌঁছানোর জন্য যে ট্রেনটি আমরা বেছে নিয়েছিলাম তার কথা কম বেশি আপনারা সকলেই জানেন। 12841 হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতায় থাকতে চলেছে আপনাদের জন্য। তার সাথে আরও একটি ট্রেন রয়েছে। কোন ট্রেন সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। করমণ্ডল এক্সপ্রেসে প্যান্ট্রি কার থাকায় খাওয়া দাওয়ার বিশেষ অসুবিধা আপনাদের খুব একটা হবে না। আর এই ট্রেনের বিস্তারিত ভাড়ার বিবরণ স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। দেখুন এখন সময় হচ্ছে 3:30। আমাদের এই করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা 3:10 কিন্তু এখনও ছাড়েনি, কারণ 3:10 ট্রেন এসে পৌঁছেছে স্টেশনে। এখন দাঁড়াবে, সব প্যাসেঞ্জার উঠবে তারপর। আর আমাদের সামনেই আরেকটি ট্রেন রয়েছে, ভদ্রক হাওড়া আদ্রা এক্সপ্রেস। আগের বারের মতো এইবারের ট্রিপেও আমার সাথে আমার মা যাচ্ছে। ওই দেখুন বসে রয়েছেন আমার মা। আর আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে সাইড আপার আর সাইড লোয়ার সিট এবার আমরা বুক করেছি। এই যে সাইড আপার সাইড লোয়ার। সময় 3:40। এখন আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল। এখন গন্তব্য একেবারে চেন্নাই সেন্ট্রাল। ট্রেন ছেড়েছে মোটামুটি 30 মিনিট লেটে। এখন জানি না কখন পৌঁছবে, তবে আশা করছি সময় মতোই পৌঁছবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:50, মানে ওই 5:46, পুরো এক্স্যাক্ট টাইম বলতে গেলে। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো খড়গপুর রেলওয়ে স্টেশন। আমাদের এই যাত্রাপথের 114 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি। ট্রেন এখানে আসার কথা ছিল মোটামুটি 4:40। তো 1 ঘন্টা 5 মিনিটের বেশি ট্রেন লেট। জানি না আমরা কখন পৌঁছাবো। ট্রেন দেখুন আবার এখানে দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা রয়েছি জলেশ্বরে। এখানে দাঁড়ানোর কথা নয়, কিন্তু দাঁড়িয়ে গেছে। 10:15 আমাদের ট্রেন ছেড়ে দিল কটক রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যে স্টেশন রয়েছে সেটি হচ্ছে ভুবনেশ্বর। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এখন আসলে রাত 11টা প্রায় বেজে গিয়েছে। আর আরপিএফ ঘোরাঘুরি করছে, তাই নেমে আপনাদের দেখাতে পারবো না, কারণ তারা না করছে নামতে। নমস্কার, সকলকে স্বাগত জানাই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ছোট্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে। আসলে কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে পৌঁছেছিল বিশাখাপত্তনমে, তখন আর উঠতে পারিনি। ওখানে ট্রেন দাঁড়িয়েছিল 20 মিনিট। বিশাখাপত্তনমের কথা বললে ওখানে কিন্তু এই ট্রেনের ইঞ্জিন যেটা ওটা চেঞ্জ হলো, মানে ট্রেনটা এতক্ষণ আমাদের এই ডিরেকশনে চলছিল, এখন ইঞ্জিন চেঞ্জ করে এই ডিরেকশনে চলছে। তো এই দিকেই যাচ্ছি। আর এটা হয়েছে আপনার বিশাখাপত্তনমে। ঘড়িতে সময় এখন 4:40।
আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস এসে পৌঁছে গিয়েছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এই দেখুন ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার নেমে পড়েছেন। আর এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন ছিল হচ্ছে 1.5 ঘন্টা লেট, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 20 মিনিট বিফোর টাইম এসে পৌঁছে গিয়েছে। তো এখন আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে রামেশ্বরমের দিকে বাকি যাত্রা কমপ্লিট করব। এখন আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরব। লোকাল ট্রেন ধরে যাব চেন্নাই এগমোর। চেন্নাই এগমোর থেকে সন্ধে 7:15, সন্ধে 7:15 রয়েছে রামেশ্বরম এক্সপ্রেস। তারপর রামেশ্বরম এক্সপ্রেসে করে আমরা রামেশ্বরম যাব। এই হচ্ছে টোটাল ব্যাপার। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল প্ল্যাটফর্মের একেবারে শেষ দিক। এই দেখুন শেষ দিকটা, এখানে পরিষ্কারের কাজকর্ম চলছে। স্টেশনের ওপরটা একবার দেখুন, একেবারে হাওড়া স্টেশনের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু এই স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়াটা যেমন একটু একটু নোংরা, মানে সাধারণ মানুষও ওগুলো নোংরা করেছেন, কিন্তু এইদিকে স্টেশনগুলো বেশ পরিষ্কার দেখুন। এখন আমরা বাইরে বেরিয়ে আসলাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের 5 নম্বর গেট থেকে বেরোলাম। এখন আমরা যাব হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে। চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন যেতে গেলে ওই যে সামনে সাবওয়েটা রয়েছে ওটা নিতে হবে। ওখান থেকে গিয়ে আমাদের লোকাল ট্রেন ধরতে হবে। লোকাল ট্রেনে করে যেতে হবে চেন্নাই এগমোর। চেন্নাই এগমোরেই আমাদের ট্রেন রয়েছে রামেশ্বরম এক্সপ্রেস। আর ভাড়া পড়বে 5-10 টাকা, সম্ভবত একটাই রেলওয়ে স্টেশন। এই দেখুন চেন্নাই সেন্ট্রাল, আর ওই দূরে রয়েছে সাবওয়ে। চলুন একেবারে সাবওয়ের সামনে গিয়ে দেখা হচ্ছে। এই দেখুন আমরা একেবারে সাবওয়ের কাছাকাছি চলে এসেছি। এই সাবওয়ে দিয়েই নামতে হবে নিচে, নেমে যেতে হবে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে। এই যে এখানে লেখাই রয়েছে, এই দেখুন সাবওয়ে পার্ক টাউন স্টেশন। এখন আমরা পৌঁছে গিয়েছি চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই চেন্নাই এগমোর যাওয়ার ট্রেন আপনারা পাবেন। আর এই স্টেশনের পরে আরেকটা স্টেশন, তারপরেই রয়েছে চেন্নাই এগমোর। চেন্নাইও কিন্তু লোকাল ট্রেন চলে আমাদের কলকাতার মতো, ভালোভাবে কানেক্টেড, মেট্রো কানেক্টেড, আসতে খুব একটা অসুবিধা হয়নি। ওই দেখুন ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করি যতটা দেখানো যায়। এই দেখুন এইদিকে আমাদের ট্রেনও চলে এসেছে। চলুন ট্রেনে উঠে পড়ি। দেখুন ট্রেনে উঠে পড়েছি চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনের ভেতরটা হচ্ছে এরকম। আর আমাদের ওখানে আগে যেরকম সবুজ কালারের ট্রেন চলতো, এখানে ওরকম ট্রেন চলে সবুজ রঙের এখনও। অনেকদিন পর দেখলাম। ভেতরটা একই রকম, লোকাল ট্রেন যেরকম হয়। বহু প্যাসেঞ্জার রয়েছে, বহুদিন পর এরকম লোকাল ট্রেনের জার্নি আপনাদের দেখাতে পারছি ভিডিওতে। ট্রেনে চড়তে তো আমার বেশ ভালোই লাগে। পৌঁছে গেছি চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। সময় লাগলো মোটে 2 মিনিট। চেন্নাই পার্ক থেকে চেন্নাই এগমোর আসতে সময় লেগেছে 2 মিনিট, কারণ চেন্নাই পার্কের পরের স্টেশনই হচ্ছে চেন্নাই এগমোর। কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে মাঝখানে আরেকটা স্টেশন রয়েছে। হয়তো অ্যাপের কোনো গণ্ডগোল হতে পারে। তো এইখানে এসে দেখতে পারলাম এরকম সবুজ রঙের ট্রেন। এই দেখুন সবুজ আর হলুদ রঙের ট্রেন। আমাদের ওখানে বহু আগে দেখা যেত, মানে যখন আমরা ছোট ছিলাম তখন এইসব ট্রেনই চড়েছি বেশিরভাগ। চেন্নাই এগমোর স্টেশন সম্পর্কে বলতে গেলে এটা কিন্তু খুব বড় স্টেশনও নয়, আবার খুব ছোটও নয়। 12-15টা প্ল্যাটফর্ম হয়তো রয়েছে, 11 নম্বর অবধি আমি দেখতে পাচ্ছি। আর ওইদিকে কাজ চলছে, মানে বর্তমানে 11টা প্ল্যাটফর্ম অপারেশনাল। আর এখান থেকে রামেশ্বরম এক্সপ্রেস রয়েছে 7:15-তে। এই দেখুন লোকাল ট্রেন। আর এখানে এসে কিন্তু এসি লোকাল ট্রেনও আমি দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। এখন আমরা রয়েছি চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে। এই দেখুন আমাদের ট্রেন রামেশ্বরম এক্সপ্রেস চলে এসছে। মানে ট্রেন ছাড়বে 7:15-তে। ট্রেন মোটামুটি 6:30 নাগাদই চলে এসছে। ট্রেন কিন্তু ভালোই ভিড়। আর ট্রেনের নাম্বার হচ্ছে 16751। ট্রেন মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু, কারণ জানেনই তীর্থস্থান, তার মধ্যে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ, ভিড় তো থাকবেই। সেই ভিড় রয়েছে। চেন্নাই থেকে রামেশ্বরম যাওয়ার মাত্র একটি ট্রেন রয়েছে, মানে রাত্রিবেলা, যেটা সকালবেলা পৌঁছবে। ট্রেনের অবস্থা খুব একটা ভালো নয়, সত্যি কথা বলতে খুব একটা কি একদমই ভালো নয় সেরকম। সেই বহু পুরনো একটা ICF কোচ। আমার মনে হয় এই সময়ও একটা ওদের
LHB কোচ দেওয়া দরকার। এখনও 10-15 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ট্রেন কিন্তু হুইসেল দিচ্ছে এখন থেকে। এখন রয়েছি রামেশ্বরম এক্সপ্রেসে। যাওয়ার পথে এখানে একটা স্টেশনে হল্ট রয়েছে। স্টেশনেই দেখা পেলাম, দেখুন সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে এসি লোকালটি রয়েছে সেটি রয়েছে সামনে দাঁড়িয়ে রয়েছে। এটি হয়তো এখানকার শেষ প্ল্যাটফর্ম বা এখান থেকে এই ট্রেনটি ছাড়ে। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। এখন আমরা রয়েছি তামিলনাড়ু রাজ্যে। এখন ঠিক কোন জায়গাটায় রয়েছি আমি আপনাদের বলতে পারবো না, কারণ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। আর বাইরের প্রকৃতিটা একবার দেখুন। এখন ঘড়িতে সময় 6:30, কিন্তু সূর্য এখনও ওঠেনি। আর হ্যাঁ, আমি ওয়্যার ইজ মাই ট্রেনে চেক করলাম, আমরা এখন পৌঁছেছি প্রায় রামনাথাপুরম নামে একটা জায়গায়। এখানে হয়তো ট্রেন দাঁড়াবে 1-2 মিনিট। তারপর আমরা এগিয়ে যাব একেবারে রামেশ্বরমের দিকে। মাঝে পাম্বান ব্রিজ পড়বে, মান্ডাপাম পড়বে, সেগুলো আপনাদের দেখাবো। আর কলকাতা থেকে আমরা সর্বমোট 2200 কিলোমিটার জার্নি করে ফেলেছি এর মধ্যে। আর 50-60 কিলোমিটার মতো বাকি, ওই অ্যাভারেজ 50 কিলোমিটার। তারপরেই আমরা পৌঁছে যাব রামেশ্বরমে। মানে আমাদের কলকাতা রয়েছে এক প্রান্তে, রামেশ্বরম আরেক প্রান্তে। আমাদের ট্রেন এসে পৌঁছালো রামনাথাপুরম। দেখুন স্টেশনটা কত ছোট্ট একটা স্টেশন, কিন্তু কি সুন্দর সাজানো। মানে এখানকার স্টেশনগুলো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। ট্রেনে দেখুন অধিকাংশ সিট কিন্তু এখন ফাঁকা, আর 5-7 জন প্যাসেঞ্জার রয়েছেন। এইদিকে ফাঁকা, এইদিকে একজন, তার পেছনের 2টো সিট ফাঁকা। ম্যাক্সিমাম লোক নেমে গিয়েছে। তো রামেশ্বরমের খুব একটা প্যাসেঞ্জার নেই। আমাদের ট্রেন ছেড়ে দিল রঘুনাথপুরম রেলওয়ে স্টেশন থেকে। এখন আমরা এগিয়ে চলেছি মান্ডাপামের দিকে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো মান্ডাপাম স্টেশনে। এই যে স্টেশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এই দেখুন ট্রেন থেকে অনেকটাই নিচে স্টেশন। আপনারা হয়তো অনেকেই জানেন, আগে আমাদের এই রামেশ্বরম এক্সপ্রেস এই মান্ডাপাম পর্যন্তই যেত। এখন এটা রামেশ্বরম পর্যন্ত যাচ্ছে, কারণ পাম্বান ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে। উঠে যায় কারণ মাত্র 1 মিনিট হল্ট। এই মান্ডাপামের পরের স্টেশনই হচ্ছে পাম্বান। সেটা আপনাদের দেখাবো কিভাবে সমুদ্রের ওপর থেকে ট্রেন যাবে সেইটাই। এই দেখুন আমরা প্রবেশ করলাম পাম্বান ব্রিজে। অত্যাধুনিক এই ব্রিজটি তৈরি করা হয়েছে। ওই হচ্ছে পুরনো ব্রিজ যেটা সামনে চলে গেছে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত দেখুন। এই সেই নতুন ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে। এই যে দুর্দান্ত অভিজ্ঞতা। এতদিন আমরা বহু শুনেছি ঐতিহাসিক মুহূর্ত। আজ একেবারে সচক্ষে দেখলাম ঐতিহাসিক মুহূর্ত। ভারতবর্ষের যানবাহনের ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি হচ্ছে এই আধুনিক পাম্বান ব্রিজ। এই দেখুন, এই হচ্ছে সেই ব্রিজ, আর ওইদিকে হচ্ছে পুরনো ব্রিজ। বিশাল বড় দীর্ঘ এই ব্রিজ। সত্যি এতদিন ভিডিওতে দেখেছি, শুনেছি, আজকে সামনে থেকে অভিজ্ঞতা করলাম। অসম্ভব এই অভিজ্ঞতা। জানি না আমি কি বলছি, বলায় অনেক ভুল হতে পারে এক্সাইটমেন্টে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা। সত্যি সমুদ্রের ওপর তৈরি ব্রিজ দুর্দান্ত। এর থেকে ভালো অভিজ্ঞতা হয়তো আর কিছুই হয় না। ওই দূরে ব্রিজ রয়েছে, আর এটা হচ্ছে সেই পুরনো ব্রিজ সামনে। আর আমরা আধুনিক ব্রিজটার ওপর দিয়েই যাচ্ছি। সত্যি আমি জানি না কি বলবো, বলার ভাষা হারিয়ে গিয়েছে একদম। এই দেখুন, আপনারা শুধু ভিউটা দেখুন। এই দেখুন নতুন পাম্বান ব্রিজ আর পুরনো পাম্বান ব্রিজ। এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু লিফট হয়ে উঠে যায়। যখন দূরে বড় জাহাজগুলো দেখছেন ওগুলো যাতায়াত করে, এই জায়গাটা লিফট হয়ে ওপরে উঠে যায়। আগে ওই পুরনো জায়গাটা ছিল, যেটা মাঝখান দিয়ে খুলে দুদিকে উঠে যেত, জাহাজ যাতায়াত করতো। এখন সরকার থেকে আধুনিক একটি ব্রিজ তৈরি করেছে, যেটি ওপরে উঠে যায় লিফটের মতো। এখন ওই ব্রিজ কিন্তু বেশ খানিকটা লম্বা। আর দূরে ওই রোড রয়েছে, দেখি যখন ঘুরতে যাব ওই রোডের ওপর থেকেও আপনাদের দেখাবো পাম্বান ব্রিজ। সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, ভাষা হারিয়ে ফেলেছি একেবারে। ব্রিজের ওপর থেকে ট্রেনটা বাঁক নিয়েছে দেখুন। এই ট্রেনের বাঁক নেওয়া, তাও আবার পাম্বান ব্রিজের ওপর থেকে। দুর্দান্ত অভিজ্ঞতা। এই হচ্ছে ব্রিজ।
মানে কিভাবে তৈরি করেছে সমুদ্রের ওপর থেকে, কত দিন মিলে, মানে কোভিডের পর থেকে প্রায় 2024 সাল অবধি বন্ধ ছিল। 2024 সালের একেবারে শেষ ভাগ থেকে এই ব্রিজটা চালু হয়েছে। এই দেখুন ব্রিজটা এই শেষ হলো এইখানে, এই পাম্বান ব্রিজ একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই যে আবার সমুদ্র ছেড়ে আমরা সমতলে ফিরে এলাম। ওই দেখুন দূরে জেলে ভাইরা দাঁড়িয়ে রয়েছে, হয়তো মাছ টাছ ধরতে বেরোবেন। দেখুন এখান থেকে একবার ভিউটা আপনাদের দেখাই। এই যে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পাম্বান রেলওয়ে স্টেশনে। এই দেখুন সেই পাম্বান ব্রিজ আপনাদের দেখালাম, এটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। এখানকার স্টেশনগুলো দুর্দান্ত, মানে ভিউটা একবার আপনারা দেখুন। এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট গাছ, তাও স্টেশনের কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজকর্ম চলছে। আর এখানেও বহু লোক নামলো দেখলাম, যার যেটা গন্তব্য আর কি। এই পুরনো ধাঁচের পাম্বান লেখা বোর্ডটাও কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে স্টেশন। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য রামেশ্বরম রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটিও কিন্তু 3-4 বছর বন্ধ ছিল, এখন একেবারে আধুনিকভাবে নতুন করে সংস্কার করা হয়েছে পুরো স্টেশনটির। ভারতবর্ষের শেষ স্টেশন বলে কথা আর কি। এই দেখুন এই হচ্ছে রামেশ্বরম স্টেশন। তো চলুন নেমে এবার একটা অটো নিতে হবে, অটো নিয়ে সোজা চলে যাব মন্দিরে। এই দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন রামেশ্বরম এক্সপ্রেস। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, মানে রামেশ্বরম স্টেশনের বাইরে যাব। প্রচুর পুণ্যার্থী রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন তীর্থযাত্রার উদ্দেশ্যে। এখন আমরা একেবারে চলে এসেছি স্টেশনের বাইরের দিকে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে বাইরে গিয়ে একটি অটো ঠিক করা, অটো ঠিক করে মন্দিরের দিকে যাওয়া। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রামেশ্বরম লেখা স্টেশনের বোর্ড। এটি হচ্ছে ভারতবর্ষের এই দিককার শেষ রেলওয়ে স্টেশন। আর এর থেকে বেশি না, 20-25 কিলোমিটার দূরেই শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই দেখুন রামেশ্বরম এই দিকেই শেষ মোটামুটি ট্রেনের লাইন। দেখুন এইখান থেকে বেরোতে বেরোতে প্রচুর অটোওয়ালারা রয়েছেন, নানান ধরনের যানবাহন রয়েছে ওদের ওনারা এসে ডাকাডাকি করতে শুরু করে দিয়েছেন। তবে আপনারা বাইরে গিয়েই নেবেন, এখানে দামটা একটু বেশি চাইবে। দেখুন স্টেশন থেকে বেরোতে না বেরোতেই বাইরে স্ট্যান্ড রয়েছে, ওখান থেকেই অটো নেবো। আর এখান থেকে সব ডাকাডাকি করছে অটোওয়ালারা। দেখি ভাড়া কত, ভাড়া তো 100 টাকার বেশি হওয়ার কথা না। এই দেখুন এই হচ্ছে অটো স্ট্যান্ড, পরপর প্রচুর অটো রয়েছে লাইন দিয়ে, এগুলোই সব মন্দিরে যাবে। এই যে স্টেশনের বাইরে থেকে এই অটো নিয়ে নিলাম, অটো ভাড়া পড়লো 100 টাকা। এদের কিন্তু ফিক্সড রেট মোটামুটি। ওই দিকটা আমি দেখলাম বেরিয়ে 150 টাকা 200 টাকা চাইছে। একটু হেঁটে আসবেন 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর বাসও রয়েছে ওইদিকে, কিন্তু বাস নিলাম না কারণ সাথে লাগেজ রয়েছে, মাও রয়েছে, আমিও রয়েছি, তাই 100 টাকা দিয়ে অটোই ভাড়া করে নিলাম। তো অটোওয়ালা দাদা একেবারে মন্দিরের সামনে ছেড়ে দেবে বললে। তো চলুন মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। অটোওয়ালা আমাদের নামিয়ে দিল একেবারে ওই মোড়ে, ওই দেখুন দূরে ওই মোড়ে, অতটা অবধি অটো আসে। এবার আমরা সোজা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি অগ্নিতীর্থমের কাছে। এবার এই রাস্তার দুপাশেই প্রচুর হোটেল রয়েছে, এর মধ্যেই একটা হোটেল ঠিক করে নিয়ে নেব। হোটেল নেব হচ্ছে একদিনের জন্য, কারণ কালকে সকালেই আমরা সাইট সিন করতে বেরিয়ে যাব। এবার সাইট সিন করতে মোটামুটি 6-7 ঘন্টা লাগবে, যে মানে রাম সেতু টেতু যে জায়গাগুলো রয়েছে ওটাই করব। তারপর হচ্ছে ওইখান থেকেই আমাদের ট্রেন রয়েছে, মানে রামেশ্বরম থেকেই কালকে আমাদের ট্রেন রয়েছে কন্যাকুমারী। আর ওই দেখুন দূরে মন্দিরের চূড়া অলরেডি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে সাউথ গেটের এক্সিট, এখান দিয়ে বহু মানুষ দর্শন সেরে ফিরছেন। আর দূরে রয়েছে অগ্নিতীর্থম। একবার অগ্নিতীর্থমটা দেখে ওখানে মাকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে আমি আসবো হোটেল খুঁজতে। এইদিকে এইখানে একটা হোটেলে এসেছি, ভাঙুর যাত্রী নিবাস। এই কাকা আমাদের নিয়ে যাচ্ছে রুম দেখাতে, দেখি রুমটা কেমন। এই দেখুন একেবারে মন্দিরের সামনেই রয়েছে একেবারে। এইবার রামেশ্বরমে এসে আমরা উঠেছি এই বাঙুর যাত্রী নিবাসে। ওই দেখুন ওই হচ্ছে সাউথ গেটের একেবারে সামনেই রয়েছে এই হোটেলটি। হোটেল না বলে এটাকে একটি ধর্মশালা বলাই চলে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। তো আমরা এখানে একদিন ছিলাম, 1 রাত ছিলাম, আর আজকে সকালেই ছেড়ে দেব। মোটামুটি আমাদের ভাড়া পড়েছিল নন এসি 500 টাকা, 504 টাকা,
এবার আপনারা যদি এসি নেন সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বাড়বে, ওই 1000-1200 ওই রকম। এই হচ্ছে বিশাল বড় করিডর, প্রচুর লোক এখানে রয়েছেন। আর ওই দূরে যেটা দেখছেন ওটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে আপনারা খাবার দাবার খেতে পারেন, 100 টাকা থালি। এইবার আপনাদের রুমটা দেখাই, আমরা যেই রুমে রয়েছি। সিঁড়ির পাশে এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, জল কিন্তু বেশ ভালো, খাওয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এই একতলায় উঠছি, 2-3 তলা ধর্মশালা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোক রয়েছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। দেখুন আমাদের রুম হচ্ছে 102। এই হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরটা এবার আপনাদের দেখাই। এই দেখুন এটাই হচ্ছে আমাদের রুম নাম্বার 102। রুম তো দেখাবো, তার আগে এটা দেখুন। রুম থেকেই সোজা দেখা যাচ্ছে মন্দিরের সাউথ গেট। এইখান থেকে আরও ভালো দেখা যাবে। এই যে আমাদের রুম, বেরোলাম, এই হচ্ছে একেবারে সাউথ গেট, আর এই হচ্ছে আমাদের রুম। ঘরে বসেই আপনারা একেবারে মন্দিরের গেট দেখতে পারবেন। এবার ঘরটা আপনাদের দেখাই। এই দেখুন এই হচ্ছে ঘর। এখানে 2টো বেড রয়েছে, পাখা রয়েছে, লাইট রয়েছে, ওখানে একটা তাক মতো করা রয়েছে যেখানে আপনারা লাগেজ টাগেজ রাখতে পারবেন, একটা টেবিল, একটা চেয়ার। এইদিকে কারেন্টের বোর্ড রয়েছে, ওইদিকে আবার একটা বেসিন রয়েছে, ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম আমি আর দেখাচ্ছি না, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমর রয়েছে। আর এই হচ্ছে রুম। এই রুমে আপনারা চাইলে থাকতে পারেন। এর ভাড়া আমাদের পড়েছিল 504 টাকা। এবার এইখানে খুব ভালো রুমও আছে, সেগুলো অনেক হাইফাই, মানে বাজেট ধরুন 2000, 1500। আমার অত বাজেট ছিল না, আমার বাজেটের মধ্যে এটা পুষিয়ে গেছিলো, আমি এটাই নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এখন সময় সকাল 6টা, চলে আসলাম আমাদের হোটেলের বাইরে। এই হচ্ছে আমাদের হোটেল বাঙুর যাত্রী নিবাস। আর এখন যাচ্ছি মন্দিরের দিকে। তার আগে আপনাদের একটু অগ্নিতীর্থমটা ঘুরিয়ে দেখিয়ে যাব, কারণ মানুষজনের এখানে মান্যতা রয়েছে যে এখানে রামেশ্বরম শিবলিঙ্গ দর্শন করার আগে অগ্নিতীর্থমে স্নান করে তারপর 22 কুণ্ডে স্নান করে দর্শন করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। দেখুন আমি রয়েছি এখন মন্দিরের একেবারে সাউথ গেটে। সাউথ গেটের সামনেই আমাদের হোটেল একদম। এই হচ্ছে সাউথ গেট, এটা হচ্ছে সাউথ গেট। এটা মূলত এক্সিটের রাস্তা। আপনারা যখন 22 কুণ্ডে স্নান করবেন তখন এখান দিয়ে আপনাদের এক্সিট হবে। আর এখনই সকালবেলা ভিড় দেখুন, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর মানুষজন চলে এসছে। আর ওই হচ্ছে আমাদের হোটেল, হোয়াইট কালারের বিল্ডিংটা। সাউথ গেটের বাইরে থেকেই এরকম করিডর করে দেওয়া হয়েছে। এই দেখুন এই হচ্ছে করিডর, এর ভেতর থেকেও আপনারা যেতে পারেন বা চাইলে এইরকম রাস্তায় হেঁটেও যেতে পারেন। এখন যেহেতু সকালবেলা রোদ সেরকম নেই, তাই আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, বহু লোক যাচ্ছেন। চলে এসেছি একেবারে ইস্ট গেটের সামনে হাঁটতে হাঁটতে। ওই করিডরটা যে আপনাদের দেখালাম, ওই করিডরটা যেভাবে বেঁকে গেছে ওইভাবেই যাবেন, কোনো দিকে ঘোরার দরকার নেই। ওইভাবে গিয়েই আপনারা চলে আসবেন একেবারে ইস্ট গেটের সামনে। দেখুন ভিড় দেখুন, হাঁটা যাচ্ছে না দিয়ে, এত ভিড় হয়ে গেছে। এই দেখুন এটা হচ্ছে মন্দিরের ইস্ট গেট। ইস্ট গেট হচ্ছে মূল এন্ট্রি গেট, মানে এখান থেকেই আপনাদের এন্ট্রি করতে হবে। আপনারা জেনারেল দর্শন করুন অথবা ফ্রি দর্শন করুন অথবা পয়সা দিয়ে টিকিট কেটে করুন, এইখান দিয়ে এন্ট্রি করতে হবে। দেখুন বহু দর্শনার্থী আসছেন। তো ওই রাস্তাটা যেটা দেখছেন ওটা হচ্ছে অগ্নিতীর্থম যাওয়ার রাস্তা। ওইখান থেকে সবাই সমুদ্রে গিয়ে স্নান করে ওই যে সোজা দেখছেন, সোজা 2টো রাস্তা দুদিকে চলে গেছে, আপনাদের দেখাবো একটু পরে। ডান দিক থেকে বেরোনোর রাস্তা অগ্নিতীর্থম, ওখান থেকে বেরিয়ে সোজা গিয়ে ওনারা স্নান করছেন 22 কুণ্ডে। স্নান করে তারা এক্সিট কোথা থেকে নিচ্ছেন, একেবারে সাউথ গেটে, যেখান থেকে আমাদের ভিডিও শুরু হয়েছিল। ওইখানেই চেঞ্জিং রুম আছে, চেঞ্জ করে আপনারা চাইলে ওখান থেকেও এন্ট্রি গেট করা আছে, এন্ট্রি করতে পারেন, অথবা পায়ে হেঁটে এই ইস্ট গেটে এসে এন্ট্রি করতে পারেন। এখানে পুলিশ রয়েছেন, এনারা সব ব্যবস্থাপনায় রয়েছে। আর সকালবেলার ভিড় আপনারা দেখছেন, প্রবল ভিড়। দেখুন এই হচ্ছে মন্দিরের ইস্ট গেট, আর আমরা এখন যাচ্ছি এইখান থেকে একেবারে সোজা অগ্নিতীর্থমের দিকে। আমি ভাবিনি যে সকালবেলাও অগ্নিতীর্থম যাওয়ার রাস্তায় এই রকম ভিড় হবে। ভিড় হবে আশা করেছিলাম, কিন্তু বিভৎস ভিড়। বিশ্বাস করুন দুপুরবেলা 3টে, 3:30 যখন মন্দিরটা খোলে, 4টের সময় লোকই নেই, একদম ফাঁকা। আবার রাত্রে বন্ধ হওয়ার সময় আপনারা যদি দর্শন করতে যান, 8টায় বন্ধ হয় মন্দির। মন্দিরের টাইমিংটা একবার আপনাদের বলে দিই। মন্দির প্রতিদিন খোলে হচ্ছে ভোর 5টার সময়, 5টা থেকে 6টা অবধি হয় স্ফটিক দর্শন। এবার জেনারেল যে লাইন রয়েছে সেটা চালু হয় 6টার সময়।
6টা থেকে চলে হচ্ছে প্রায় 12:30 1টা অবধি। সাধারণ দর্শন আপনারা করতে পারবেন, অথবা চাইলে 100-200 টাকা টিকিট রয়েছে, একটু কাছ থেকে একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারেন। এইবার 12:30 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির খোলে হচ্ছে 3:30-র সময়। 3:30 থেকে 8টা অবধি আবার দর্শন হয়। আপনারা যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান, আমি বলবো আপনারা যান হয় দুপুরবেলা 3:30 থেকে 4টের মধ্যে, না হলে আপনারা যেতে পারেন 7:30টার পর। এই সময়টা একদমই ফাঁকা থাকে। আর মন্দির এরিয়া কিন্তু বিশাল বড়, ধীরে সুস্থে জিজ্ঞেস করে করে যাবেন, না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যে মন্দির করিডর রয়েছে সেটা কিন্তু বিশাল বড়, ভারতবর্ষের সর্ববৃহৎ মন্দির করিডর। ওরকম করিডর আমি কোথাও দেখিনি। তো ওইখানে ভালোভাবে একটু ঘুরবেন, জিজ্ঞেস করে নেবেন। মন্দিরের ভেতরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, লাড্ডু, আরও নানান ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে যেগুলো পাওয়া যায়। 30, 40, 15, 20 এরকম প্রাইস রয়েছে। আপনাদের পছন্দ মতো প্রসাদ আপনারা কিনে নিতে পারেন। এই দেখুন, এটাই হচ্ছে অগ্নিতীর্থম। এই যে মেন গেট আপনারা দেখছেন, এটাই হচ্ছে অগ্নিতীর্থমের গেট, মূল ঘাট যেখানে লোকে স্নান করে। এবার লোকে কি শুধু এখানেই স্নান করছে? না, লোকে এই পুরো সমুদ্রের পাড় জুড়ে স্নান করছে। এখন দেখুন, মানুষে একেবারে ছেয়ে গিয়েছে চারিদিক। এই ভিড়ের 1% ভিড় ছিল না কালকে। চারিদিকে যা ভিড় দেখছি, এ তো মানে যাওয়ারই জায়গা নেই। মানে নামবো যে সমুদ্রে, সেই জায়গায় তো পাচ্ছি না। ভিড় দেখুন একবার, চারিদিকে প্রচুর ভিড়। সকালবেলা বহু লোক পুজোতেও বসেছেন। এখানে কি হয়, বালির শিবলিঙ্গ বানিয়েও অনেকে পুজো করে থাকেন। কারণ মা সীতা যে শিবলিঙ্গটা বানিয়েছিলেন, ভগবান রামচন্দ্র যেটা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কিন্তু বালি দিয়েই তৈরি ছিল। তাই অনেকে বালির তৈরি শিবলিঙ্গেও পূজা করে থাকে। এই দেখুন, এখানেও পূজা হচ্ছে। ঘাটের চারিদিকের জায়গা ধরে প্রচুর ব্রাহ্মণ বসে গিয়েছে, মানে বারাণসীতে যেরকম থাকে ওই রকম। এই দেখুন, এখন পুরো অগ্নিতীর্থম ঘাটে দাঁড়িয়ে রয়েছি। ঘাটের চারিদিকে দেখুন প্রচুর ব্রাহ্মণ ছেয়ে গিয়েছে, বসে আছেন জায়গায় জায়গায়। নানান রকম পূজা অর্চনা হচ্ছে, আপনারাও পুজো করতে পারেন। কারণ এই অগ্নিতীর্থমের জল কিন্তু সব থেকে পবিত্র জল মানা হয়। আপনারা যখন আসবেন অবশ্যই এই জল নিয়ে যাবেন। সমুদ্রের জল দেখছি অনেকটাই পেছনে, দেখুন অনেকটাই পেছনে। কালকে কিন্তু এই সব জায়গায় সমুদ্রের জল পুরো ভর্তি ছিল। আমরা বসেছিলাম দূরের ওই সিঁড়িগুলোতে, মানে ওর কাছাকাছি প্রায় চলে গিয়েছিল জল। আজকে অনেকটাই দূরে রয়েছে। চারিদিকে লোক সমাগমটা একবার দেখুন, এ যেন পূর্ণভূমি কোনো। চারিদিকে লোকে লোকে ছেয়ে গেছে একদম। সকালের মতো এত লোক হয়তো সারা দিনের কোনো সময়তে স্নান করেন না। প্রচুর লোক। অগ্নিতীর্থমের মেন ঘাটে তো হাঁটার জায়গা নেই, ওই দূরে। এইখানে তাও লোকে স্নান করছেন, একটু ফাঁকায় ফাঁকায় জায়গা দেখতে পাচ্ছি আমি। অগ্নিতীর্থম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি একেবারে নর্থ গেটের দিকে। বহু লোকই যাচ্ছে ওই দিকে, কারণ এখানে যাদের স্নান হয়ে গেছে তারা এখন যাচ্ছেন 22 কুণ্ডের জলে স্নান করতে। সেখানে টিকিট লাগে 25 টাকা পার পার্সন টিকিট দিয়ে আপনাকে স্নান করতে হবে। 22টা কুণ্ড রয়েছে, এই 22টা কুণ্ডেরও কিন্তু ইতিহাস রয়েছে। মনে করা হয় যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি স্বয়ং বাণ নিক্ষেপ করে এই 22টা কুণ্ড তৈরি করেছিলেন। সেই পবিত্র কুণ্ডের জলেও লোকে স্নান করে দর্শনের আগে। এইবার অগ্নিতীর্থম থেকে আপনারা বেরোবেন হচ্ছে নর্থ গেটের দিকে। জিজ্ঞেস করবেন যে কাউকে, আপনাদের বলে দেবে। অথবা আপনারা দেখবেন বহু লোকই নর্থ গেটের দিকে আবার যাবেন ভেজা গায়ে 22 কুণ্ডের জলে স্নান করতে। ওইখানে গিয়ে আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে টিকিট কাটা। আপনারা লাইনে দাঁড়াবেন, একটু এগোলেই লাইন, আপনাদের টিকিট কাটতে হবে 25 টাকা দিয়ে। টিকিট কাটা হয়ে গেল, তারপর যেখানে লাইন শেষ হবে সেখান দিয়ে শুরু হবে কুণ্ড। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম নম্বর লেখা থাকবে প্রতিটি কুণ্ডের গায়ে। এই পর আপনাদের কিছু করতে হবে না, পরপর লাইন যেভাবে যাবে আপনারা গিয়ে স্নান করতে থাকবেন। স্নান করার নিয়মটা হচ্ছে কীরকম, আপনারা গিয়ে প্রতিটি কুণ্ডের পাশে দাঁড়াবেন। নির্দিষ্ট কুণ্ডে 2-3 জন করে পাণ্ডা রয়েছেন বা ব্রাহ্মণ রয়েছেন, মন্দির কর্তৃপক্ষ যাদের দায়িত্ব দিয়েছেন। ওনারাই কি করবেন, প্রতিটি কুণ্ড থেকে জল তুলে, ছোট ছোট বালতি করে জল তুলে আপনাদের মাথায় ঢেলে দেবে। তারপর আপনাদের চেঞ্জ করতে হবে, কারণ ভিজা কাপড়ে ওখানে লিখেই দিয়েছে যে ভেজা জামা কাপড়ে দর্শন করা অ্যালাউড নয়। তাই ভেতরেই প্রচুর চেঞ্জিং রুম বানিয়ে দিয়েছে। সেখানে পয়সা দিয়েও আপনারা চেঞ্জ করতে পারেন, বাইরে রয়েছে যেগুলো প্রাইভেট, অথবা মন্দিরের ভেতরেই চেঞ্জ করতে পারেন।
চেঞ্জ করে, জামা কাপড় চেঞ্জ করে আপনাদের দর্শন করতে হবে মহাদেবের। এই হচ্ছে নিয়ম। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, এই রামেশ্বরমে কিন্তু পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, জল অভিষেক করারও কোনো রকম কোনো ব্যবস্থা নেই। তাই এখানে অনেক ব্রাহ্মণ থাকতে পারেন, মানে আমি তো চোখে পড়েনি যে আপনাদের বলবে অভিষেক করিয়ে দেব, মাথায় গিয়ে জল ঢালতে পারবেন বাবার মাথায় অথবা পুজো দিতে পারবেন। আমি জিজ্ঞেস করেছি, অফিসিয়ালি সেরকম কোনো ব্যবস্থা নেই। কারণ এখানে যে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করবেন সেটা আপনাদের করতে হবে প্রায় 20 ফুট দূর থেকে। কাছে খালি যারা ব্রাহ্মণ রয়েছে সেই নির্দিষ্ট ব্রাহ্মণরাই যেতে পারেন। আর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে একেবারে মোমবাতি বা প্রদীপের আলোয়, ভেতরে কোনো বৈদ্যুতিক আলো নেই। দূরে যে মন্দিরের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মন্দিরের নর্থ গেট। তাহলে সবার প্রথমে আপনাদের আমি দেখালাম সাউথ গেট যেটা এক্সিট, তারপর দেখালাম এন্ট্রি গেট যেটা ইস্ট গেট। এখন আমরা চলে এসেছি একেবারে নর্থ গেটের সামনে। এই নর্থ গেটের মাহাত্ম্য হচ্ছে অগ্নিতীর্থম। দেখুন ওই রাস্তাটা হচ্ছে অগ্নিতীর্থমের রাস্তা, যেখান থেকে আপনি স্নান করে আসছেন সোজা এসে এই যে নর্থ গেট দেখছেন এখান থেকেই আপনাকে ঢুকতে হবে 22টি কুণ্ডের জলে স্নান করার জন্য। এবার কুণ্ডের জলের ভিডিও আমি আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরা সেখানে অ্যালাউড নেই। আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মন্দিরের নর্থ গেটের সামনে। এই যে গেট দেখছেন এই গেট থেকেই আপনাদের প্রবেশ করতে হবে 22 কুণ্ডের দিকে। ওই ভিতরে রয়েছে 22টা কুণ্ড, সেইখানে রাস্তা রয়েছে, লাইন দিয়ে আপনাদের স্নান করতে হবে। এই যে করিডর বললাম এই করিডরের শেষ এখানে, এই হচ্ছে গেট আর এই হচ্ছে গেটের চূড়া। এই রামেশ্বরম মন্দিরের একটা ইতিহাস রয়েছে, ইতিহাসটা আপনাদের বলছি। তার আগে এই মন্দির সম্পর্কে তো আপনারা সকলেই জানেন যে এই মন্দির হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গ, তাছাড়া 4 ধামের আরেক ধাম। আমাদের যে 4 ধাম রয়েছে তার সর্বপ্রথম হলো বদ্রীনাথ, মানে কেদারনাথের যে বদ্রীনাথ রয়েছে সেই বদ্রীনাথ, জগন্নাথ পুরী, রামেশ্বরম আর একটা হচ্ছে দ্বারকা। এই 4 ধামের মধ্যে রামেশ্বরমই একমাত্র যা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ, তার সাথে 4 ধামের এক ধাম। এইবার এই মন্দিরের যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন 2টি শিবলিঙ্গ রয়েছে। এই 2টি শিবলিঙ্গের পিছনের ইতিহাসটা অনেকটা এইরকম যে ভগবান রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে তার রাজ্য অযোধ্যায় ফিরে যাচ্ছিলেন তখন তার মনে কিছুটা সংশয় বোধ জন্মেছিল। যাই হোক, রাবণ ছিল জাতিতে ব্রাহ্মণ। ভগবান রামচন্দ্র ভেবেছিলেন যে তার হাতেও ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গিয়েছিল, তাই তিনি ঠিক করেছিলেন সেই পাপ মোচন করার জন্য তিনি ভগবান শ্রী মহাদেবের আরাধনা করবেন। তার জন্য তিনি হনুমানকে নির্দেশ দিয়েছিলেন যে যাও হনুমান, তুমি চলে যাও কৈলাসে, সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসো। হনুমান তার প্রভুর আদেশ মতো চলে গিয়েছিলেন কৈলাসে। এইবার হনুমান তো কৈলাসে চলে গিয়েছিলেন, তার সাথে কি হয়েছিল, সীতামাতাও ছিলেন রামের সাথে। এইবার হনুমান যখন কৈলাসে গেল, ভগবান রামচন্দ্র আর সীতামাতা দেখছেন যে তার অনেক সময় লেগে যাচ্ছে ফিরতে। ভগবান রামচন্দ্র কিছুটা ব্যাকুল হয়ে উঠলেন যে হনুমান আসছে না কেন। তখন মাতা সীতা কী করলেন, তিনি নিজেই এই যে রামেশ্বরমের সমুদ্র রয়েছে তার বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন এবং ভগবান রামচন্দ্রকে বললেন তিনি যেন সেই শিবলিঙ্গই প্রতিষ্ঠা করেন। এবার ভগবান রামচন্দ্র তার স্ত্রী কথা মতো সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পূজার্চনা করতে থাকলেন। এর কিছুদিন পর হনুমান আবার ফিরে এলো। ফিরে এসে খানিকটা কষ্ট পেল, বলল যে প্রভু, আমি এত দূর থেকে শিবলিঙ্গটা নিয়ে আসলাম, আপনি একটু অপেক্ষা করতে পারলেন না? তো এই শিবলিঙ্গটা কি আপনি পুজো করবেন না বা প্রতিষ্ঠা করবেন না? ভগবান রামচন্দ্র তার ভক্ত হনুমানকে হতাশ করতে চাননি, তাই তিনি সেই হনুমানের আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তাই আপনারা যদি রামেশ্বরমে যান সেখানে আপনারা 2টো শিবলিঙ্গ দেখতে পারবেন, একটা হচ্ছে রামালিঙ্গম, একটা হচ্ছে বিশ্বলিঙ্গম। তাছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে ছোটোখাটো চারিদিকে। আর রামেশ্বরম মন্দিরটা কিন্তু বিশাল বড়। আমার অলরেডি হয়ে গিয়েছে, যেমনটা আপনাদের বললাম, মন্দির দর্শন, অগ্নিতীর্থমে স্নান, 22 কুণ্ডে স্নান, সব কিছুই হয়ে গিয়েছে। আমার দর্শনের অভিজ্ঞতাটা আপনাদের বলি। আমি রামেশ্বরম পৌঁছেছিলাম গতকাল। তো গতকাল পৌঁছে আমি সবার প্রথমে যেটা আপনাদের বললাম সেরকমই ফলো করেছি। অগ্নিতীর্থমে স্নান, 22 কুণ্ডে স্নান। এবার এই স্নান সারতে সম্পূর্ণ কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। আমি মোটামুটি যখন এসেছিলাম তখন অত ভিড় ছিল না। এবার ভিড়ের সময় আপনারা যদি যান 2 ঘন্টা হাতে নিয়ে চলবেন, 2 ঘন্টা লেগে যাবে। তারপর দর্শনে খুব একটা ভিড় হয় না, কারণ লাইন চলতে থাকে, সব সময় ফাঁকা থাকে। আপনাদের যেমনটা বলছিলাম, ফাঁকায় যদি দর্শন করতে চান দুপুরের পর, মানে বিকেল আসুন 4টের সময়, অথবা যখন মন্দির বন্ধ হয় 8টার সময়, 7:30 এরকম সময় গিয়ে আপনারা দর্শন করুন, ফাঁকায় দর্শন করতে পারবেন। বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি, সমুদ্রের দিকে যাচ্ছি, আমার সাথে মাও রয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মূলত বোট চড়তে।
বিকেলবেলা চড়ছি, কারণ সকালবেলা রোদের মধ্যে অত ভালো করে ঘোরা যায় না, তাই বিকেলবেলাটাই বেছে নিয়েছি। আপনারা যদি চান এই বোট রাইডটা করতে পারেন, আমি শুনেছি এটা নাকি খুব ভালো। চলুন বোট রাইড করে তারপর সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। দেখি টিকিট প্রাইস কী রয়েছে, কোথা থেকে বোট ধরতে হয়, এই সমস্ত ডিটেলসও থাকবে এই ভিডিওতে। আমরা চলে এসেছি মানে যেখানে নৌকা বিহারটা হয় তার একদম সামনে। এখানে দেখুন অটো আসছে, আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, অগ্নিতীর্থম থেকে খুব একটা দূরে না। এখানে টিকিট দেখতে পাচ্ছি পার পার্সন 100 টাকা। আর এই দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে লাইন পড়ে গেছে, এবার টিকিটটা নিয়ে তারপর কথা বলছি। জানো টিকিট কেটে নিলাম, এই টিকিট দেখুন 100 টাকা নিয়েছে পার পার্সন। বাচ্চাদেরও লাগছে কম। এবার এখানে ভিড় হয়ে গেছে, প্রচুর লোক দাঁড়িয়ে পড়েছে লাইনে। ওই দেখুন দূরে বোট চলেও এসছে, ওই বোটে করেই আমরা যাব। আধ ঘন্টা মতো রাইড হবে টোটাল। নদীতে বোট রাইড তো আপনারা অনেকেই করেছেন, আমিও করেছি, তবে এই প্রথমবার সমুদ্রে বোট রাইড করবো। এক অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে, নতুন অভিজ্ঞতা। প্রচুর লোক রয়েছে, আস্তে আস্তে যাচ্ছেন। ওই কিউতে মোটামুটি অনেকক্ষণই দাঁড়াতে হলো, 10-15 মিনিট। এবার ব্যাপার হচ্ছে যে আজকের জন্য এই দিকের এটা শেষ বোট বলতে পারেন। টাইমিং রয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। এর মধ্যেই আপনাদের রাইড করতে হবে। দেখুন এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে আমাদের বোট। এই বোটে করেই আজকে রাইড করব। এই দিকেও সমুদ্র, আর এরকম কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে। ওইদিকে একটা ব্রিজ তৈরির কাজ চলছে কংক্রিটের, আর এরা সব কর্মীরা রয়েছেন বোটের। বোটে এসে মোটামুটি বসে পড়েছি, একটা সিটও পেয়েছি। এই দেখুন প্রচুর লোক রয়েছে, এরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সব লোক বসে রয়েছেন। আমরা বসেছি হচ্ছে এই সিটে। এটা হচ্ছে আমার সিট, আমার মা, এখানে আমি বসেছি। সব লোক রয়েছে, বসেই আপনারা যাত্রা করতে পারবেন, অসুবিধা হবে না। তবে এই দিককার শেষ লঞ্চ বিকেলের আজকের, সেই রাইডের সাক্ষী হতে চলেছে আপনার। বোট ছেড়ে দিল, অপেক্ষা করলো না, মানে অর্ধেক ভরেছে, পুরোটা এখনো ভরেনি, বুঝলেন তো? অর্ধেক ভরেছে তাতেই ছেড়ে দিয়েছে। আমি একেবারে সাইডে বসেছি, সবাইকেই সিটে বসে থাকতে বলছে, কারণ কখন কি বিপদ আপদ হয় তার জন্য। অগ্নিতীর্থমের যে সমুদ্রে রয়েছি, সেই সমুদ্রে জানেন তো ওই প্রান্তেই হচ্ছে শ্রীলঙ্কা। তো এইখানে ছোট ছোট জায়গায় বর্ডার করা রয়েছে। আমি এই ক্যামেরায় দেখালে আপনারা বুঝতে পারবেন না, ওখানে মার্কিং করা রয়েছে যে ভারতবর্ষের যে বোট বা জাহাজ রয়েছে সেগুলো অতটা অবধি যেতে পারবে। এখন বোটের সামনের দিকটা এসে দাঁড়িয়ে রয়েছি। এবার এখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছেন, তারা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, নড়ার নাম নেই। মানে পৃথিবীর সবাইকে হয়তো ভিডিও কল করে দেখিয়ে দিয়েছে যে বোট চড়ছে। তো হয়ে গেল আমাদের বোট রাইড, অভিজ্ঞতা দুর্দান্ত। সমুদ্রের বুকে যে বোটে করে এরকম রাইড সম্ভব, রামেশ্বরম না আসলে জানতে পারতাম না। আপনারা যদি রামেশ্বরম আসেন অবশ্যই কিন্তু এই বোট রাইডটা করবেন। 100 টাকা টিকিট, আধ ঘন্টা ধরে ঘোরাচ্ছে। একেবারে চারিদিকে ভিউটা দেখুন, এই হচ্ছে ভিউ, দুদিকে সমুদ্র, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বোট রাইড শেষ করেই আমরা আবার গিয়েছিলাম রামেশ্বরম মূল মন্দিরে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। এভাবেই রামেশ্বরমে আমাদের প্রথম দিন কেটেছিল। এখন আমি হাঁটছি ডক্টর এপিজে আব্দুল কালামের পাড়ার মধ্যে দিয়ে। ক্লাস 11 না 12-এ আমার ঠিক মনে নেই, একটি গল্প পড়েছিলাম জানেন তো, উইংস অফ ফায়ার, বাংলায় ছিল আগুন পক্ষী। সেটি ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী। ওই প্রথম জেনেছিলাম এই মহান মানুষটি সম্পর্কে। তামিলনাড়ুর পাড়ার মধ্যে অলিতে গলিতে ঘুরতে ঘুরতে এখন আমি কোথায় এসেছি জানেন? আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তবুও যারা জানেন না তাদের বলে দিই, এখন আমি রয়েছি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, স্বনামধন্য বৈজ্ঞানিক, ভারতবর্ষের আয়রন ম্যান এপিজে আব্দুল কালামের বাড়ির একদম সামনে। দেখুন এখন আমরা রয়েছি রামেশ্বরমে অবস্থিত ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, স্বনামধন্য বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালামের বাড়ির সামনে। হ্যাঁ, ঠিক এই বাড়িতেই কাটিয়েছিলেন তিনি তার ছোটবেলা। আমরা রয়েছি একেবারে ঠিক তার বাড়ির সামনে। এই দেখুন একেবারে পাড়ার ভেতরে অবস্থিত এই বাড়িটি বর্তমানে আব্দুল কালামের যিনি দাদা রয়েছেন তার রক্ষণাবেক্ষণে রয়েছেন। তিনি জীবিত আছেন কিনা আমি জানি না, তবে তার পরিবার এটির দেখাশোনা করছে। রাস্তা ছোট, এখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। আর বাড়ির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামটা একটু ঘুরে এসে আপনাদের বাকি কথা বলছি যে কি কি রয়েছে না রয়েছে। এই দেখুন এইখানে একটি ছবি দেওয়া রয়েছে যে 1910 সালে এই বাড়িটি কেমন ছিল, এরকম ছিল অনেকটা, আর বর্তমানে এই রকম হয়েছে। হাউস অফ কালাম দেখে বেরোলাম, এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
হাউস অফ কালামে খুব বেশি কিছু দেখার নেই, জানেন তো। কালাম সাহেবের ব্যবহার করা কিছু বই রয়েছে, তিনি এয়ারফোর্সে যে পোশাক পরেছিলেন সেই পোশাক, আর তিনি যে প্রাইজগুলো পেয়েছিলেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, সেগুলো রয়েছে, কিছু ইন্টারন্যাশনাল প্রাইজ রয়েছে, এই সমস্ত কিছুই রয়েছে। তবু আমি বলবো আপনারা আসুন, একবার এসে ঘুরে যান। ভারতবর্ষের প্রাণপুরুষ, যিনি ভারতবর্ষের যে মিসাইল সায়েন্স রয়েছে সেটাকে একদম অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। 1960 সাল থেকে তিনি গবেষণা শুরু করেছিলেন, ভাবুন। সেই সময় কোনো টেকনোলজি ছিল না, কিচ্ছু ছিল না। এসে একবার ঘুরে যান এই জায়গাটা। আর এইখানেই আব্দুল কালামের যে বাড়িটা রয়েছে তার দুতলায় একটা শপিং মল মতো রয়েছে, সেখানে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কেনাকাটিও করতে পারেন টুকটাক। তো চলুন এবার একটা অটো ঠিক করব, অটো ঠিক করে সোজা ধানুষকুটিতে দেখা হচ্ছে। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, এই বাড়িতে প্রবেশ করতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগছে না, মানে কোনো টিকিট নেই, ফ্রি অফ কস্ট আপনারা ঘুরতে পারেন। এই দেখুন, এই হচ্ছে হাউস অফ কালাম। ধানুষকোটি রামসেতু যাওয়ার জন্য একটা টোটো নিয়ে নিলাম, ভাড়া পড়ছে 1200 টাকা। মোটামুটি সব জায়গায় ঘুরে দেখাবে, 12টা মতো পয়েন্ট রয়েছে। তো এখানে ফিক্সড রেট আমি যা দেখলাম 1200 টাকা, এর নিচে কেউ কমাচ্ছে না খুব একটা। তাই চলুন, দেরি করবো না, একেবারে একটার পর একটা পয়েন্ট ঘুরে দেখবো। বেশ খানিকটা সময় লাগবে, 5-5.5 ঘন্টা লাগতে পারে। আমরা চলে এসেছি আমাদের আজকের এই সাইট সিনের প্রথম স্পট বিভীষণ টেম্পেলে। এই বিভীষণ টেম্পেল রাবণের ভাই যে বিভীষণ ছিলেন তার নামেই তৈরি করা হয়েছে। ভারতবর্ষে এমন একটা মন্দির রয়েছে, তার আগে জানতাম না আমি। ভারতবর্ষে খুব একটা বিভীষণের মন্দির নেই, তবে এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে। ইতিহাসটা হচ্ছে এইরকম অনেকটা, ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে ভারতবর্ষে ফিরে আসলেন, তখন লঙ্কার রাজসিংহাসন একেবারে ফাঁকা। তখন কি হবে আপনারা সকলেই জানেন, রামায়ণের সময় বিভীষণ ভগবান রামচন্দ্রের সহায়তা করেছিলেন। তিনি তার দাদা রাবণকে বলেছিলেন যে ন্যায়ের পথে চলতে এবং মাতা সীতাকে ফিরিয়ে দিয়ে ভগবান রামচন্দ্রের কাছে ক্ষমা চেয়ে নিতে। কিন্তু রাবণ তো তাতে রাজি হননি। পরবর্তীকালে যুদ্ধ হয় এবং লঙ্কার রাজা রাবণ রামচন্দ্রের কাছে সেই যুদ্ধে পরাজিত হন। তারপরেই যখন লঙ্কার রাজসিংহাসন খালি হয়ে যায়, তখন ভগবান রামচন্দ্রের কাছে বিভীষণ আর্জি জানান লঙ্কার রাজা হওয়ার। এবং ঠিক এই জায়গাটায়, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় দাঁড়িয়েই বিভীষণকে ভগবান রামচন্দ্র কথা দিয়েছিলেন লঙ্কার রাজা হওয়ার, এবং তাকে রাবণের পরবর্তীতে লঙ্কার রাজা ঘোষণা করেছিলেন। তারপর থেকেই এই বিভীষণ টেম্পেল বা এই জায়গাটার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। এখন বহু দর্শনার্থী আসেন, যারা আসেন তারা এই টেম্পেলে একবার দর্শন করে যান। আর এখানে পুজো সেরকম হয় না, বিভীষণের মূর্তি, কালো রঙের মূর্তি, তাছাড়াও আরও গারুড়জি বা হয়তো ভগবান রামচন্দ্রের মূর্তিটা আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকটি মূর্তি রয়েছে, সেগুলো দর্শন করবেন। পুজো দেওয়ার সেরকম ব্যবস্থা আমি দেখতে পেলাম না, আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন। বিভীষণ টেম্পেল মোটামুটি দেখা শেষ, এবার হয়তো আমরা ধানুষকোটির দিকে যাব। চলে এসেছি অবশেষে ধানুষকোটিতে, ভারতবর্ষের শেষ ল্যান্ড। এরপর ভারতবর্ষের আর কোনো স্থলভূমি নেই, এরপর জলভূমি রয়েছে। আর জলভূমি বলতেই দুই দিকে দুই সমুদ্র গিয়ে মিলে গিয়েছে একেবারে সামনে। এই ধানুষকোটি পৌঁছে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, মানে চারিদিকে অটো, বাসে একেবারে ছয়লাভ হয়ে গিয়েছে। এইবার ব্যাপার হচ্ছে যে এখানেই নাকি রাম সেতুটা রয়েছে, কিন্তু বর্তমানে রাম সেতু আর দেখা যায় না, জানেন। সমুদ্রের যে জল রয়েছে তার থেকে প্রায় 6-7 ফুট নিচে চলে গিয়েছে রাম সেতু। আর এই জায়গায় ভিড় তো মোটামুটি রয়েছেই, তার সাথে এখানে আপনারা যদি ঘুরতে চান ঘুরতে পারেন, তার সাথে টুকিটাকি খাওয়া দাওয়া করতে পারেন। মানে এখানে ফল টল টুকটাক বিক্রি হচ্ছে, সেইগুলো খাওয়া দাওয়া করতে পারেন। আর সময় কিন্তু লাগবে, মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে। তো এই ধানুষকোটি সম্পর্কে বলতে গেলে দুসার কথা, এদিক দিয়ে যেটা বললাম ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত। তো এখানে কেউ জানেন তো বলছে যে এখান থেকে 16 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা, কেউ আবার বলছেন এখান থেকে 20 কিলোমিটার দূরে। এরপর ভারতবর্ষের আর ল্যান্ড নেই এই দিককার। তো এইখানেই রয়েছে রাম সেতু, সেইটা রয়েছে একটু ওই দিকটা গিয়ে আবার আপনাদের দেখাবো। এখন সমুদ্রটা আপনারা দেখুন, সমুদ্রের উত্তাপ কিন্তু একেবারে আর লোকজন কাউকে নামতে দিচ্ছে না। হ্যাঁ, এবার ওই দিকেও প্রচুর লোক রয়েছেন, ফটো তুলছেন, আপনারা এসে ফটো তুলুন, ভিডিও তুলুন, কিন্তু খুবই সাবধানে। এই যে রাম সেতু রয়েছে, এই রাম সেতুর পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা তো আপনারা অনেকেই জানেন, তাও আপনাদের একবার বলি। ভগবান রামচন্দ্র যখন তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন, সঙ্গে ছিল হনুমান আর তার বানর সেনা।
ঠিক এই জায়গাতেই এসে তারা দেখতে পান এক সুবিশাল সমুদ্র, এবং সমুদ্র পারাপার করার কোনো উপায় তখন তিনি দেখতে পাচ্ছিলেন না। তখন কি করেন, এই সমুদ্রের মধ্যে যে পাথর রয়েছে, হনুমান কি করেন, এই পাথরের ওপর জয় শ্রীরাম লিখে সেই পাথরগুলোকে সমুদ্রে নিক্ষেপ করেন, এবং সেই পাথর দিয়েই তৈরি করেন একটি সেতু। এবং হনুমানকে এই কাজে সাহায্য করেছিলেন তার সুবিশাল বানর সেনা, সেইটি পরবর্তীকালে রাম সেতু নামে পরিচিত হয়। এবার এর পেছনে শুধু পৌরাণিক নয়, একটি ভৌগোলিক ব্যাখ্যাও রয়েছে। এইবার এই রাম সেতু তৈরির পেছনের যে ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে সেটা আপনাদের সহজ ভাষায় একটু বলার চেষ্টা করি। কি হয়, দীর্ঘকাল ধরে সামুদ্রিক সঞ্চয়ের ফলে এক স্তর তৈরি হয়, জানেন তো, ভৌগোলিক ভাষায় যেটাকে বলে স্পিড। তো ভূতত্ত্ববিদ যারা রয়েছেন তারা মনে করেন যে ঠিক এই রকম দুটো স্পিড তৈরি হয়েছিল বেশ বহুকাল আগে। একটি স্পিড তৈরি হয়েছিল ভারতবর্ষের এই দিক থেকে, আরেকটি স্পিড তৈরি হয়েছিল শ্রীলঙ্কার ওই দিক থেকে। এই দুটো স্পিড দীর্ঘদিন ধরে থাকার ফলে একসাথে যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি হয়েছিল তাকে বলে টম্বলো, যেটা ভৌগোলিক ভাষায় বলে। সেই টম্বলোটাই নাকি আসলে রাম সেতু বলে চালানো হয়েছে। এখন আপনাদের সামনেই রাখলাম যে কিংবদন্তি অনুযায়ী কিভাবে বজরংবলী এবং তার সাঙ্গপাঙ্গরা তৈরি করেছিলেন এই রাম সেতু, তার সাথে ভূতত্ত্ববিদ অনুযায়ী কিভাবে এই রাম সেতু তৈরি হয়েছিল তার সমস্ত বর্ণনা। এখন আপনাদের ওপর আপনারা কোনটা বিশ্বাস করবেন কি করবেন না। আসলে প্রাচীন একটা প্রবাদ রয়েছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এখন আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের পরবর্তী স্পট ওল্ড ধনুষকোটি শহরে। এই শহরটা কিন্তু একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা শহর, মানে এই সেই শহর যা 1864 সাল সম্ভবত সেই সুনামিতে একেবারে শেষ হয়ে গিয়েছিল। তৎকালীন ভারতবর্ষের অত্যন্ত আধুনিক শহর ছিল এই ধনুষকোটি, কিন্তু সেই সুনামিতে পুরো শহরটা একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছিল। এই শহর তার স্মৃতি আজও বহন করে চলেছে। এখন আমরা রয়েছি এই শহরের সেই প্রাচীন গির্জার সামনে। সেই গির্জার ধ্বংসাবশেষ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা হয়েছিল, সুনামি কি ক্ষতি করেছিল তখনকার দিনে। এই দেখুন, এই হচ্ছে সেই প্রাচীন গির্জা, একেবারে ধ্বংসপ্রাপ্ত। এবার চারিদিকে এরকম ব্রিজ করে দিয়েছে যাতে লোকজন নিচে না নামেন। এবার নিচে নামলে কি হবে, যেইটুকুনি অবশিষ্ট রয়েছে সেটাও থাকবে না। লোকজন এমন পর্যবেক্ষণ করতে শুরু করেন, কিছু লোক আছেন বিশেষ করে আমরা ভারতীয়রা, হাত দিয়ে ধরে এই করে ওই করে যেইটুকুনি আছে ওইটুকুনি শেষ হয়ে যাবে। এই দেখুন সেই গির্জার দেওয়াল। এই প্রাচীন ধনুষকোটি শহরে, মানে যে শহরটা এখন আর নেই, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেইখানে কিন্তু বিকেলের পর আর কাউকে অ্যালাউ করা হয় না। মানে কোনো ট্যুরিস্ট এখানে আর ঘোরাফেরা করতে পারবে না, শুধুমাত্র যারা লোকাল লোকজন রয়েছে ওনারাই থাকতে পারেন। আর এই গোটা ধনুষকোটি জোরে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র এই জায়গা বলে না, ধনুষকোটিতেই সূর্য ডোবার পর আর কাউকে অ্যালাউ করা হয় না লোকাল লোকজনের বাইরে। এবার আপনারা যদি ভাবেন যে এখানে এসে থাকবেন, সেটা কিন্তু হচ্ছে না, আপনাদের দিনের দিন এখানে এসে ঘুরে যেতে হবে। আর এই পুরো জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে প্রাচীন ধনুষকোটি শহরের ধ্বংসাবশেষ, ওই দিকেও রয়েছে, দেখাবো আপনাদের। তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই জায়গার মূল আকর্ষণ। এই দেখুন, এইটাই হচ্ছে এই জায়গার একেবারে মূল আকর্ষণ। চারিদিক বিস্তৃত একেবারে নীল রঙের জলের সমুদ্র। এই নীলাভ সমুদ্র এর আগে আমি কখনো দেখিনি, ছবিতে দেখেছি, যেটা আমি দেখেছি মলদ্বীপে দেখেছি, আমাদের লাক্ষাদ্বীপে রয়েছে, কিন্তু ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে যে সমুদ্র দেখতে পাবো সত্যি ভাবিনি। ভিডিও দেখেছি, ভিডিওতে যেন বোঝা যায় তার থেকে সামনে কিন্তু অনেক বেশি নীল, অনেক। এই দেখুন গেল। এই দেখুন, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ধ্বংসপ্রাপ্ত একটা বাড়ির সামনে। কিভাবে সুনামি ধ্বংসলীলা চালিয়েছে মানে ভাবার বাইরে, সব ভাবনা চিন্তাও করা যায় না। এই দেখুন, আগেকার দিনের সেই সরু সরু ইট, এইদিকে আবার মোটা ইট, মানে আমাদের প্রাচীন যে বাংলা ইট হতো ওই রকম সরু ইট। এখন তো এইসব খুঁজে পাওয়া বিরল। দেখুন, এখন যে জায়গাটিতে আমরা রয়েছি এই জায়গাটিকে বলা হচ্ছে, তৎকালীন সময়ে এটা ছিল মেডিকেল কলেজ তখনকার দিনে। এই যে এটাই মূল কলেজ ছিল, বালিয়াড়ি থেকে কিছুটা নিচে অবস্থিত। এবার লোকজন দেখুন নিজেদের নাম লিখে গিয়েছে। আর এই কলেজটাও বেশি কিছু নেই, মানে ম্যাক্সিমাম জিনিসই ধ্বংস হয়ে গিয়েছে, বহু বছর আগের কথা। এই যে ভিতরটা একবার গিয়ে আপনাদের দেখাই। দেখুন, এই হচ্ছে দেওয়াল। ইটগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ইট অনেক প্রাচীন। এই দেখুন, এখানে আবার জুতো
রয়েছে। এই দিকেও রয়েছে একটু ধ্বংসাবশেষ, ওই দিকেও রয়েছে। এইটুকুনি বর্তমানে বেঁচে রয়েছে। মানে একটা শহর ভাবুন কতটা উন্নত হলে সেই শহরে গির্জা আছে, মন্দির আছে, রেলওয়ে স্টেশন আছে, মেডিকেল কলেজ আছে, স্কুল রয়েছে। মানে আমরা বর্তমান ভারতবর্ষে একটা কথা বলে থাকি যে ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ঐক্যই হচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষের শক্তি। এটা কিন্তু আজকের কথা নয়, জানেন তো, বেশ প্রাচীনকাল থেকেই ভারতীয় সংস্কৃতিটাই এইরকম। তার কিছু বর্ণনা আমরা এই প্রাচীন ধনুষকোটি শহরের মধ্যেও দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি জলের কুয়ো। দেখুন, এখন যাচ্ছি সেই প্রাচীন ধনুষকোটি শহরের রেলওয়ে স্টেশন যেটা ছিল সেইখানে। এই হচ্ছে রেলওয়ে স্টেশনে বর্তমানকালে প্রবেশের পথ। তখনকার দিনে স্ট্রাকচার অন্যরকম ছিল, মানে ট্রেন চলাচল কতটা অবধি ছিল ভাবুন। এখন তো রামেশ্বরম লাস্ট, আগে ধনুষকোটি অবধি ট্রেন চলতো। এবার তখন 1954 সাল, দেশ স্বাধীন হয়েছে সবে। এই রেল ব্যবস্থা কিন্তু তখনকার দিনে কতটা উন্নত ছিল ভাবুন। বর্তমানে তো ভারতীয় রেল সত্যিই ভালো বিশেষ কিছু ক্ষেত্রে, কিন্তু প্রাচীনকালের রেল ব্যবস্থাও পিছিয়ে ছিল না। এই হচ্ছে স্টেশনের যে গেট বা প্রবেশের পথ বা অন্য কিছু হতে পারে তখনকার দিনের। আর রেলওয়ে ট্র্যাকটাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই কিছুটা অংশ রয়েছে আর এই কিছুটা অংশ রয়েছে, আর এই দিকে রয়েছে রেলওয়ে ট্র্যাকগুলো। এই যে এই দেখুন, এইটা হচ্ছে ট্র্যাক। ভারতীয় রেল ভারতবাসীর গর্ব। সেই গর্ব কিন্তু আজকের নয়, বহু যুগ ধরে চলে আসছে। কত প্রাচীন সেই রেলওয়ে স্টেশনের ধ্বংসাবশেষ আমরা আজও দেখছি। মানে রেল ব্যবস্থা কতটা উন্নত ছিল ভাবুন। ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল আমাদের বাংলায়, ঠিক আছে? সেই রেল ব্যবস্থা বিস্তৃত হতে 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 আমাদের বাংলা থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে, প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি তামিলনাড়ু অবধি বিস্তৃত হয়ে পড়েছিল। সত্যি আজকের দিনে ভাবলে অবাক লাগে এইসব। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট, ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার একটি মন্দির রয়েছে এখানে, সেই জায়গায়। তো এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, মন্দিরের ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, যতটা অ্যালাউ করে আমি ততটা ঘুরে দেখানোর চেষ্টা আপনাদেরকে করব। এইখানে দেখুন পরপর দুটো মন্দির রয়েছে, এইদিকে একটা মন্দির, এইদিকে আরেকটা মন্দির। তো এই মন্দিরটা প্রথমে দেখে আসি। এখানে ওপরে দেখুন ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ এবং মাতা সীতার একটি প্রতিকৃতি রয়েছে। এই হচ্ছে এই মন্দিরের প্রবেশ পথ। মন্দিরটা অসম্ভব সুন্দর, ছোটর মধ্যে অসম্ভব সুন্দর। এই দেখুন, এই হচ্ছে মেন মন্দির। তো এই মন্দির মোটামুটি দর্শন করে নিলাম। মন্দিরের ভেতরে শ্রী রামচন্দ্র রয়েছেন এবং তার স্ত্রী মাতা সীতা রয়েছেন, তার সাথে লক্ষ্মণেরও একটি মূর্তি দেখতে পারলাম। আপনারা এই মন্দিরটা একবার ঘুরে যেতে পারেন। এখন আমরা যে মন্দিরটা দেখতে যাব সেটা হচ্ছে রামা তীর্থম। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। কীর্তন অলরেডি আমি শুনতে পাচ্ছি, পুজো বা কীর্তন এরকম কিছু একটা হচ্ছে। রামা তীর্থমও দর্শন হয়ে গেল ভালো ভালো। এইখানেও ভগবান রামচন্দ্র রয়েছেন সপরিবারে, সেই দৃশ্য আপনারা দেখতে পারেন। আসলে শুধু এই ধনুষকোটিতে এসেও ভগবান রামচন্দ্রের স্মৃতি এতই ছড়িয়ে রয়েছে, সত্যি ভাবনার বাইরে। অযোধ্যা থেকে শুরু করে এই ধনুষকোটি, ভগবান রামচন্দ্র এবং তার স্মৃতি ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে নানান প্রাণ। ওরা মোটামুটি ভালোই হচ্ছে। এখন আমরা রয়েছি আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চমুখী হনুমান মন্দিরের একেবারে সামনের দিকে। এই হনুমান মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে যে হনুমানজির মূর্তিটি রয়েছে তার 5টা মাথা, এবং তার সাথে এই মন্দিরে রয়েছে ফ্লোটিং স্টোন, যে স্টোনের ওপর ভর করেই ভগবান হনুমান এবং তার প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ সবাইকে নিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর শ্রীলঙ্কায়, যাই পরবর্তীকালে রাম সেতু নামে পরিচিত। এবার ব্যাপার হচ্ছে এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। আমি চেষ্টা করব যদি দেখানো যায় তো দেখাবো, না হলে আপনাদের এখানে যখন আসবেন আপনাদের এখানে এসেই দেখতে হবে। এখন আমরা এসেছি নটরাজ মন্দির দেখতে। এই মন্দিরটা আমি অলরেডি দেখে এসেছি, খুবই সুন্দর একটি মন্দির। নটরাজ যে মূর্তিটা রয়েছে অসম্ভব সুন্দর। চলুন এবার আপনাদের একবার দেখিয়ে নিই। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য লক্ষ্মণেশ্বর মন্দির দর্শন করতে।
আমার পেছনেই রয়েছে সেই মন্দির। মন্দিরের ভেতরে যাব, দর্শন করব, সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, প্রতিটা ভিডিওতেই যেমন বলি যে মন্দিরের ভেতর হয়তো ক্যামেরা সেইভাবে অ্যালাউ থাকবে না, যতটা অ্যালাউ করে ততটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের এই জায়গাটিতে দেখায়, দেখুন এখানে একটি কুণ্ডও রয়েছে, তবে এই কুণ্ডতে নামা যাচ্ছে না। তার মাঝখানে আবার একটি মঞ্চ করা রয়েছে, আমি জানি না ঠিক কী করানো হয়, ওখানে অভিষেক করানো হয় বা পুজো টুজো হয়, হতে পারে। এই দেখুন এই কুণ্ডটি এইখান থেকে দেখুন কতটা ভালো দেখা যাচ্ছে, নিচে কিন্তু প্রচুর মাছ রয়েছে, আর মাঝখানে একটি মঞ্চ করা রয়েছে, মাছও দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে নামার জায়গা রয়েছে, কিন্তু নামার জায়গা এখন বন্ধ। মন্দির দর্শন ভালো ভালো হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো লক্ষ্মণেশ্বর নাম দিয়েছে, লক্ষণের মূর্তি টূর্তি হবে, কিন্তু এসে দেখি এখানেও মহাদেবের মূর্তি রয়েছে। আর ভেতরের করিডর যেমনটা আপনাদের দেখালাম অনেকটাই রামেশ্বরম মন্দিরের ধাঁচে তৈরি করা হয়েছে। তো খুবই সুন্দর মন্দির, মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, আপনারা আসলে অবশ্যই দেখবেন, ঘুরে যাবেন। তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী স্পটে। এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্য রামাপদম টেম্পেলে। এই রামাপদমে মনে করা হয় ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ রয়েছে। এখন আমি যাচ্ছি মন্দিরে, মন্দির হচ্ছে ওই ওপরে, দেখুন আমি রয়েছি নিচে, সিঁড়ি চড়ে ওপরে যেতে হবে। চলুন ওপরে গিয়ে বাদবাকি কথা হচ্ছে। দেখুন এটি হচ্ছে মূল রামাপদম টেম্পল। এর ভিতরেই ভগবান শ্রী রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে, যেটি আপনাদের ভেতরে গিয়ে দেখতে হবে। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে গিয়ে আমি দেখাতে পাচ্ছি না। তবে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, মূল ভূখণ্ড থেকে অনেকটাই ওপরে অবস্থিত এবং খুবই সুন্দর। এই দেখুন এই হচ্ছে মূল মন্দির, ওই লোকটি দাঁড়িয়ে রয়েছে, ওই সাইডে হচ্ছে মন্দির, ওখানেই রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের পদচিহ্ন। তো এটিই ছিল আজকের ট্যুরে আমাদের লাস্ট স্পট। আপনাদের ঘুরে দেখালাম যাবতীয় ব্যাপার। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর অটো করে যে ট্যুরটি আমরা করলাম সম্পূর্ণ সেটি নিয়েছিল 1200 টাকা। 1200 টাকার মধ্যে কিন্তু আমাদের এই রামাপদম ঘোরায়নি, রামাপদম আমরা নিজেরা এসেছি আলাদাভাবে। তো উনি বললেন যে এটা নাকি ইনক্লুড নেই, এবার আছে কি নেই আমি জানি না। ট্যুরিস্ট স্পট, তবে ঠাকুরের জায়গা, আর কি বলবো আপনারা সবই জানেন। যে কটা জায়গা পারবেন ঘুরে দেখবেন, কথা বলে নেবেন আগে ভালো করে, এটাই বলবো।